ক্যামেরায় কোনো গল্প বলা, কোনো কাহিনী বলা এটা একটা অন্যরকম নেশা, একটা অন্য রকমের কি বলবো যে এটা এক ধরনের দক্ষতা এক ধরনের। এবং এই দক্ষতা বা এই নেশায় যারা কাজ করেন তারা তরুণ যদি হন তাহলে তার স্বপ্নটা একদম তার চেষ্টায় থাকে যে তার যে স্বপ্নটা সেই স্বপ্নটা এই ওপাশে যারা থাকেন, ক্যামেরার ওপাশে থাকেন বা সিনেমার পর্দার ওপাশে যারা থাকেন সেই দর্শকদের ছুঁয়ে যায়। কাজে আমরা যারা এই পাশে কাজ করছি, পরিচালক না হয়েও, যে আমরা যে ধরনের এই অনুষ্ঠানটা করছি, ইয়াং নাইট করছি, আমাদেরও কিন্তু চেষ্টা থাকে যে ক্যামেরার ওপাশে যারা আছেন আমাদের যে আলোচনাগুলো আমরা যাদেরকে নিয়ে আসি, তাদের যে জীবনের গল্পগুলো, তাদের যে কাজের যে গল্পগুলো, সেইগুলো যেন আপনাদের ছুঁয়ে যায়। কোনোভাবে যদি সেই গল্পগুলো, সেই কাজের গল্পগুলো যদি আপনাদেরকে কোনো উৎসাহিত করে, উপকারে লাগে, তাহলে আসলে আমাদের এই ইয়াং নাইট অনুষ্ঠানটা অনেক বেশি সার্থক হয়। একটা কথা বলছিলাম যে আজকে আমাদের যে অতিথি আছে তাকে পরিচয় করে দেওয়ার জন্য। তিনি তেমনই ক্যামেরার পেছনে কাজ করেন, ক্যামেরাকে দিয়ে তিনি গল্প বলেন, একজন তরুণ চিত্র পরিচালক হাসনাত সোহান। সোহান, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। সোহান একজন শুধু চলচ্চিত্র পরিচালক না, তিনি চলচ্চিত্র নিয়েই লেখাপড়া করছেন, সে শিক্ষার্থী এখনও। এবং কদিন আগে এই ডিসেম্বরে সে একটা শর্ট ফিল্ম তৈরি করেছে প্রাচীন কয়েকটি গাছ নামে। সেই আসলে মূলত সেই সিনেমার নির্মাণ প্রক্রিয়া নিয়ে আসলে তাকে সেই সূত্র ধরে তাকে আমাদের এখানে ডাকা। কারণ এরই মধ্যে একটি পুরস্কার জিতেছে, দুটি পুরস্কার, হ্যাঁ দুটি পুরস্কার জিতেছে। অর্থাৎ যারা দেখছে তাদের ভালো লাগছে এবং সে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস বলার চেষ্টা করেছে সংক্ষেপে। তো সেটি নিয়ে আসলে আমরা আজ কথা বলবো। কাজে আর আলোচনা যাবার আগে একটু আপনাদের বলিনি, যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের টেলিফোন লাইনগুলো খোলা আছে। যদি আপনারা আমাদের আলোচনায় যোগ দিতে চান, আশা করবো আমাদের সঙ্গে যোগ দিবেন, টেলিফোন করে আপনারা মতামত দিতে পারেন। হাসাতে একটু জানতে চাইব, প্রাচীন কয়েকটি গাছ বলছিলাম, একটা মুক্তিযুদ্ধের গল্প কেন্দ্র করে একটা শর্ট ফিল্ম, যদি কাহিনীটা একটু তোমার মতো করে বলো। আমার সিনেমাটার গল্প 25 মার্চের পরে 17 এপ্রিলের আগ পর্যন্ত 1971 সালে। আমরা তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্রগুলো দেখলে আমাদের একটা কমন একটা ধারণা থাকে যে গোলাগুলি, তারপর যুদ্ধের ছবি। কিন্তু পুরো মুক্তিযুদ্ধটা পরিচালনা করার জন্য যে একটা পলিটিক্যাল জার্নি, এই পলিটিক্যাল জার্নিটা শুরু ঠিক অনেক আগে থেকে শুরু। বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পরেই নেতৃত্বশূন্য একটা জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা কিভাবে পরিচালনা করা যায়, সেই চেষ্টা থেকেই বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠিত হয়। আচ্ছা, সেই প্রথম সরকারটা গঠন করার জন্যই বাংলাদেশের জাতীয় চার নেতা এবং সাথে যারা ছিলেন সবার একটা পলিটিক্যাল জার্নি ছিল। ওই 17 এপ্রিল শপথ অনুষ্ঠান দিয়ে শেষ হয়, যেটা সেই পলিটিক্যাল জার্নিটাকে একটা রুম ড্রামাই বলা যায়। রুম ড্রামার মাধ্যমে চেষ্টা করেছি আর কি। আচ্ছা, মানে এখানে যারা পাত্র, যারা অভিনেতা আছেন, তার কার মানে চরিত্রগুলো করেছে? প্রোটাগনিস্ট হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমেদ, সাথে বাকি 3 নেতা। আচ্ছা, আর ছিলেন মুক্তিযুদ্ধের সামরিক কমান্ডার এমএজি ওসমানী, ছিলেন অ্যান্টাগনিস্ট হিসেবে খন্দকার মোশতাক, যে একমাত্র চরিত্র যে ইতিহাস কর্তৃক বিচারকৃত। আচ্ছা, আমার চলচ্চিত্রের অন্য কোনো চরিত্রকেই আমি বলতে পারি না যে এক্স্যাক্টলি সে ওইটাই ছিল, কিন্তু খন্দকার মোশতাককে আমাদের ইতিহাস বিচার করে দিয়েছে। তো খন্দকার মোশতাক অ্যান্টাগনিস্ট, তো উনি ছিলেন। আর ছিলেন আপনার তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আচ্ছা, শেখ ফজলুল হক মনি ছিলেন। আচ্ছা, তুমি বিশ্ববিদ্যালয় ফোর্থ ইয়ারে পড়ছো? হ্যাঁ, ফোর্থ ইয়ারে তুমি করে বলছে, ফোর্থ ইয়ারে পড়ছে। এটা কি তোমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো প্রজেক্ট ছিল নাকি আসলে একটা আলাদা একটা শর্ট ফিল্ম তৈরি করেছে? না, এটা সম্পূর্ণ আলাদা। এটার প্রযোজনা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অ্যাক্সেস টু ইনফরমেশন, A2I। এটা সম্পূর্ণ আলাদা একটা প্রজেক্ট। আচ্ছা, আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার প্রথম ফিল্ম, হ্যাঁ,
প্রথম ফিল্ম। তো তুমি কেন চিন্তা করলে যে আমি একটা মুক্তিযুদ্ধের একটা গল্প নিয়ে এই প্রথম ফিল্মটি বানাবো? এটা সম্পূর্ণ ব্যক্তিগত দায়। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের প্রতিটা মানুষের মুক্তিযুদ্ধের প্রতি একটা ব্যক্তিগত একটা দায় আছে। আমরা আমরা যে দেশটাতে আমরা আছি, যে দেশটাকে আমরা বিলং করি, সেই দেশটা যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জন্ম, আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত দায় থেকে যায় মুক্তিযুদ্ধের প্রতি। সেই ব্যক্তিগত দায় থেকেই বেছে নেয়া যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দিয়েই প্রথম চলচ্চিত্র শুরু করব। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে তুমি কেন মনে করলে যে আসলে আমি যে গল্পটা বলবো সেই গল্পের মধ্যে যুদ্ধ বা যে বলছো যে একদম যুদ্ধক্ষেত্র যেটি থাকে সেটি আমি দেখাবো না, একটা আসলে পলিটিক্যাল যে আলাদা একটা জার্নি থাকে এই যুদ্ধের পেছনে সেটি দেখাবো? এইটা এক ধরনের স্ট্র্যাটেজি বলা যায় যে আমার সার্কামস্টেন্সেসে যে আমি পর্যাপ্ত বাজেট এবং সব মিলিয়ে আর কি, তো আমার মনে হয়েছে একটা রোম ড্রামা করলে আমি আমার গল্পটা বলতে আমি খুব ভালো পারবো আর কি। আচ্ছা, এটা মনে হয়েছিল। লেখা গবেষণা সবই তোমার? না, আমার এটার চিত্রনাট্য আমি, আমার বন্ধু সৃজন ঘোষ, আর আমার আরেক বন্ধু নাজমুস সাকিব, আমরা তিনজনে এই চিত্রনাট্য তৈরি করি, আর আমি পরিচালনা করি। এই যে একটা মানে ইতিহাস নির্ভর একটা ঘটনা, সত্য ঘটনা যদি বলি, ইতিহাস নির্ভর একটা ঘটনা যেটা অনেক মানুষ জানে, অনেক বইয়ে হয়তো এই গল্পগুলো আছে, এই তখন যে এখন স্ক্রিপ্ট লেখা হয় কিংবা গবেষণা করতে যায় আসলে, বা সিনেমার পর্দায় যখন এটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়, এটা আসলে কতটা চ্যালেঞ্জিং? আমরা ইতিহাস, প্রথম কথা মুক্তিযুদ্ধ বাদই দিলাম, ইতিহাস যখন আমি একটা চলচ্চিত্রে আনবো মানে ভয় থাকে। আচ্ছা, আর যখন আবার মুক্তিযুদ্ধ হবে তখন তো আরো বিরাট ভয়, যে ও বাবা, মানে কি না কি এখন কি দেখাবো। তো এই ভয়টা ছিল, কিন্তু আমরা চিন্তা করলাম যে আসলে আর কয়দিন আমরা স্বাধীনতার আজকে 48 বছর পর দাঁড়িয়ে আর কয়দিন আমরা ভয় বা অন্য কোনো কিছু বা এসব নিয়ে আর কত, তো শুরু করলাম আর কি বানানো। আচ্ছা, যে একদম তরুণ পরিচালক হিসেবে আসি, একজন তরুণ চিত্র পরিচালক হিসেবে তোমার যাত্রা, চ্যালেঞ্জগুলো কি কি মোকাবেলা লাগে? একটা সিনেমা বানাতে গিয়ে কি কি চ্যালেঞ্জগুলো চিন্তা করেছিল কি, আর যখন ফিল্ডে নেমে গেল তখন কি দেখলা? চিন্তা আর চিন্তার পরে যে আউটপুট যেটা আমরা বলি, এটা কখনোই তো আর এক হয় না। কিন্তু আমরা আমাদের এই চলচ্চিত্রের জন্য আমরা যেটাকে প্রি প্রোডাকশন বলি, একটা 3 ধরনেরই থাকে, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। তো প্রি প্রোডাকশনের সময় আমরা বেশ যত্নবান ছিলাম, এটা বলতে পারি। আচ্ছা, মানে একটা যখন এই ধরনের সিনেমা তৈরি করছে যেখানে তাজউদ্দিন আহমেদ থাকছে, সৈয়দ নজরুল ইসলাম থাকছে, খন্দকার মোশতাক থাকছে, জেনারেল এজে ওসমানী থাকছে, তখন তো আসলে একটা চেহারা মিলানোর একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকে, তাই না? যে কাছাকাছি চরিত্রগুলো যেন কাছাকাছি চেহারার হয়, অন্তত বোঝা যায়, সেই ক্ষেত্রে আসলে কতটা জোর দিতে হয়েছে? আমি যদ্দূর এখন পর্যন্ত জানি, জাতীয় 4 নেতা প্রথমবারের মতো স্ক্রিনে আসলেন। আচ্ছা, ইতিহাসে আচ্ছা, প্রথমবারের মতো স্ক্রিনে আসলেন, সেই হিসেবে আবার অনেক বেশি চ্যালেঞ্জিং যে এই অসাধারণ অসামান্য মানুষগুলাকে আমি স্ক্রিনে আনবো। তো আমার একটা চেষ্টা ছিল যে আমি ওই মানুষগুলোকেই বেছে নিব যাদের চেহারা প্রায় 50% মিলে যায় আর কি। তো আমি পেয়েছিলাম। তো মেকআপ দিয়ে হয়তো কারোটা 70% বেশি বা কারোটা 85%। আমাদের ওই আতাউল গনি উসমানী সাহেব যখন শুটিং সেট থেকে নিচে নামেন, তো তখন আশেপাশের লোকজন ভিড় হয়ে যায় আর কি। মানে এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল, মানে একদম কাছাকাছি চেহারা হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা লোকজন মানে খুব অবাক হয়ে ছিল আর কি। আচ্ছা, মানে এই যে চেহারা একটা মিল, মানুষ যখন দেখছে যে তোমার একটা চরিত্র একদম কাছাকাছি চেহারা, একদম প্রথম একটা সিনেমা বানাতে গেছো, এই সময়কার ফিলিংসটা কিরকম? এটা তুলনায় আমি আরেকটা ফিলিং জানতে চাইবো, সেটা হচ্ছে প্রথম যখন ক্যামেরা ওপেন হলো, হ্যাঁ, প্রথমবার শট নেওয়ার জন্য তুমি ক্যামেরার পেছনে দিচ্ছ, এই সময় কেমন লাগে? এইটার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি আমি। অভিজ্ঞতা হচ্ছে, আমরা আমার স্ক্রিপ্ট রাইটার আমরা যে 3 জন ছিলাম, আমরা তো অনেক দিন ধরে এই স্ক্রিপ্টটা ধীরে ধীরে ডেভেলপ করেছি। তো স্ক্রিপ্টে যা লেখা
স্ক্রিনে তা আসা মানে পুরোটাই আসা, এটা যে কেমন আনন্দের। আমরা যখন প্রথম শটটা আমাদের সিনেমাটোগ্রাফার ড্যানিয়েল জেনি ভাই, উনি যখন প্রথম শটটা ধরেন, আমার যখন ঠিক স্ক্রিপ্টের মতোই একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি, স্ক্রিপ্ট রাইটার আমার কাঁধে হাত দিয়ে বলছে মানে ওয়াচ ইট। আচ্ছা, আচ্ছা। তখন আসলে অন্যরকম একটা লাগে। আচ্ছা, এই যে তুমি যখন প্ল্যান করলো যে একটা সিনেমা বানাবো, বাজেট সব কিছু মিলে একটা বড় মানে একটা শর্ট ফিল্ম, আমরা বলছি শর্ট ফিল্ম, কিন্তু যখন প্রস্তুতিটা নিতে হয় তখন কি আসলে শর্ট ফিল্ম আর একটা বড় ফিল্মের মধ্যে আসলে প্রস্তুতির পার্থক্যটা কতটা থাকে? মানসিক প্রস্তুতির পার্থক্য থাকতে পারে, কিন্তু এই কারিগরি বা এসব একেবারে একই আচ্ছা। প্রস্তুতি। প্রি প্রোডাকশন থাকবে, প্রোডাকশন থাকবে, পোস্ট প্রোডাকশন থাকবে, সেটা স্বল্প দৈর্ঘ্য হোক বা পূর্ণ দৈর্ঘ্য, আচ্ছা। একই ছাঁচের মধ্যে দিয়ে যেতে হয়। লোকেশনটা কোথায় ছিল? লোকেশন কোথায়? লোকেশন ছিল আমার, এইটাও একটা এক সৌভাগ্য যে আমার আমার বন্ধুর নানার বাড়ি। তো নানার বাড়ির একটা 70 দশকের বাড়ি। আমরা তো এটা আগরতলাকে দৃশ্যায়ন করছি, তো প্রায় একই রকমের একটা বাড়ি মালিবাগে। এটা হয়তো কয়েকদিন পরে ভেঙেও ফেলতে পারে। তো ওই বাড়িটাতে শুটিং করেছিলাম আর কি। মানে আগরতলা যে বাসায় এই মিটিংটা হয়েছে, আমি সেই ছবিটা কিন্তু দেখেছি, একদম রিয়েল ছবিটা আমি দেখেছিলাম 2 দিন আগে একটা রিপোর্ট বানাইতে গিয়েছিলাম, আমি কথা বলতে বলতে মনে হয়। আচ্ছা, এবং সেইটি কিন্তু এখনো আগরতলায় আছে, একদম তারা সেভাবেই রেখে। আগরতলায় কিছু মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আসলে একদম এখনো ওরা যত্ন করে রেখে দিয়েছে, অনেক স্মৃতি আছে এখনো, বাংকার আছে, প্রশিক্ষণ ক্যাম্পগুলো আছে, এবং বঙ্গবন্ধু একটা চেয়ার আছে, এবং এই যে এই মিটিং যে ঘর টেবল সেটাও আছে। এই যে যদি মানে বাজেটটা বেশি হয় এবং তখন যদি আসলে একদম রিয়েল জায়গায় যে শুটিং করার একটা সুযোগ মিলে, তাহলে কি আসলে সিনেমাটার ছবিটা অনেক ভালো হবে কিনা? তার আগে একটা ছোট তথ্য দিয়ে রাখি যে এই মিটিংগুলো আসলে শুধুমাত্র আগরতলাতেই হয়েছিল তা না। কলকাতা বা আরও কয়েকটা জায়গায়, আগরতলা, কিন্তু ওই পুরো প্রক্রিয়াটার একটা নির্যাস বলা যেতে পারে আর কি ফিল্মটা। আচ্ছা, আচ্ছা, একটু প্রস্তুতির কথা জানতে চাই। যখন এই ধরনের সিনেমা তৈরি করতে হয় তখন একজন পরিচালককে আসলে কতটা পড়াশোনা করে গবেষণা করে আসলে এই কাজে নামতে হয়? হাসনাতকে আসলে কতটা পড়াশোনা করে গবেষণা করে তারপরে আসলে এই কাজে হাত দিতে হয়েছে? আমরা গবেষণাকে বেশ ভালো গুরুত্ব দিয়েছিলাম। সিগারেটটাকে কেমন খেত, আচ্ছা, কার বসার ভঙ্গিটা কেমন ছিল, কে কিভাবে কথা বলতো, হাতটা কিভাবে নাড়তো, মানে সব কিছু। কারণ এত অসাধারণ এবং গুরুত্বপূর্ণ মানুষদেরকে আমি স্ক্রিনে আনবো, হ্যাঁ, তো আমি তো আর হেলাফেলা করতে পারি না। আচ্ছা, কিন্তু তুমি যখন এই যে অসাধারণ মানুষগুলো স্ক্রিনে আনার জন্য যাদের বাছাই করেছো অভিনেতা হিসেবে, তা এই বাছাই প্রক্রিয়াটা কিভাবে করেছো? এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া ছিল। এটার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমার শ্রদ্ধেয় ডিপার্টমেন্টের বড় আপু ফারজানা সাইমা আপুকে। যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন। এই মানুষগুলোকে 9 জন মানুষকে খুঁজে বের করা এবং এই মানুষগুলোর কাছে রিচ করা, পুরো প্রক্রিয়াটাতে বেশ, এইটাও আবার ইন্টারেস্টিং আর কি, যে যার কাছেই আমি স্ক্রিপ্টটা নিয়ে গিয়েছি সবাই খুবই পজিটিভ ছিলেন। আচ্ছা, এইটা আমার জন্য বড় পাওয়া। মানে এটা কি মুক্তিযুদ্ধের কাহিনী দেখে কি নাকি আসলে মুক্তিযুদ্ধের এই ধরনের একটা নতুনত্ব ছিল বলে তারা আসলে এটা হতে পারে মুক্তিযুদ্ধের গল্প বলেই, কিন্তু একই সাথে তারা একটা জিনিস যোগ করেছেন যে স্ক্রিপ্টটা বেশ ভালো, স্ক্রিপ্টটা ভালো, এইটা সবাই অ্যাডমিট করেছে। আচ্ছা, এখানে আসতে চাই, যেহেতু প্রথমে যেমন তুমি বলছিলে যে মুক্তিযুদ্ধ কাহিনী মানে আমাদের মাথায় এক ধরনের আছে যুদ্ধক্ষেত্র, যুদ্ধ করতে হবে, একটা বড় স্কেল, বড় একটা ক্যানভাসে আমাদের সিনেমাটা তৈরি করতে হবে। তুমি তো বললে যে আসলে এর পিছনে রাজনৈতিক যে পটভূমিগুলো আছে, এই মিটিং এইগুলো, আমরা যদি অন্য দেশের সিনেমাগুলো দেখি অনেক সময় কিন্তু এক যুদ্ধকে একটা পাশে রেখে তারা এই ধরনের কাহিনী নিয়ে একটা খুবই জনপ্রিয় বা কি বলবো যে খুবই ভালো সিনেমা তৈরি করে, দেখার মতো সিনেমা তৈরি করে। বাংলাদেশে কেন এখন আসলে এখনো মুক্তিযুদ্ধের এত কাহিনী, 9 মাস আসলে আমাদের তো গল্পের শেষ নেই, তাই না? ছোট্ট একটা ঘটনা অনেক বড় গল্প। আমরা কেন বেশিরভাগ যদি চলচ্চিত্র বলি বা অন্য কিছু বলি, তারা কেন ওই যুদ্ধক্ষেত্রকেই বেশি প্রাধান্য দেয়? এই গল্পগুলোকে কেন সামনে নিয়ে আসার চেষ্টা করা হয় না?
আমার মনে হয় মানে বিষয়টা যৌগপথভাবে এগোনো উচিত। যেমন আমরা এখনো আমার যেটা মানে ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে বা অন্য কিছু, আমরা এখনো মার্চ বা এপ্রিলে, আচ্ছা আমরা ডিসেম্বরে যেতে চাই। আচ্ছা আমরা ডিসেম্বরে যেতে চাই এবং মুক্তিযুদ্ধটা আমরা চলচ্চিত্রের মাধ্যমে হয়তো আবার 16 ডিসেম্বরের ঢাকা আমরা হয়তো এটা একটা স্বপ্নও বলা যেতে পারে আর কি। মানে আমি যদি একজন চলচ্চিত্র একজন শিক্ষার্থী হিসাবে যে আমাকে জিজ্ঞেস করি যে মুক্তিযুদ্ধ কি আসলে আমরা চলচ্চিত্র বলি নাটক বলি মানে ভিজুয়াল জগতে আমরা কতটুকু আসলে এক্সপ্লোর করতে পেরেছে মনে হয় মুক্তিযুদ্ধ কতটুকু আমরা আনতে পেরেছি? মুক্তিযুদ্ধের আমাদের দেশের আনাচে কানাচে এত গল্প মুক্তিযুদ্ধের, আমরা তো মুক্তিযুদ্ধের বলতে গেলে এখনো মুক্তিযুদ্ধের কিছুই হয়নি। এটা কি আসলে দর্শক কম, টাকা কম, না আসলে ইচ্ছাটা কম, না আসলে টেকনোলজি লাগবে বড় স্কেল না, লাগবে? বাংলাদেশে টেকনোলজি নাই এইটা আমি বলবো না। আচ্ছা বাংলাদেশে যথেষ্ট টেকনোলজি আছে, সব কিছু আছে, হয়তো ইচ্ছাটা আরো দরকার। আচ্ছা আচ্ছা এবার একটু যেমন যে এই তুমি যখন একজন তরুণ বা নবাগত একজন চিত্র পরিচালক হিসেবে যখন যারা অভিনেতা আছে তারা তো নিশ্চয়ই কাজ করে এসছে, অভিজ্ঞতা আছে তাদের, অভিজ্ঞ অভিনেতা, তাদের তুমি যখন নির্দেশনা দিচ্ছ তখন তা আসলে কি ধরনের অভিজ্ঞতাটা তখন কিরকম? এটা অনেক একটু ডিফিকাল্ট ছিল, কারণ প্রথম পরিচালনা হিসেবে আমি যখন একজন সিনিয়র আর্টিস্টকে যখন আমি একটা ব্যাপার বলতে যাই, তো একটা প্রিকনসেপশন থাকে না যে সে হয়তো কম জানে বা, কিন্তু এটা তো জানার ব্যাপার না। আমি এই শটটা চাই, আমার শটটা চাওয়ার ব্যাপার। এইটা আমার মনে হয়েছে আর কি করতে গিয়ে। আচ্ছা এটা কি আসলে এই যে মানে অভিনেতার কাছ থেকে সমীহ আদায় করে নেয়া, এটা কি আসলে সবার ক্ষেত্রে একই রকম মনে হয়? হয়তো নতুনদের জন্য হ্যাঁ, হয়তো এটা থাকবেই, এটা হয়তো থাকবেই। আচ্ছা এখন যদি যে এই সিনেমাটা নিয়ে আসলে রিয়াকশনটা কিরকম পেলে আমরা সবকিছু মিলে, মানে তুমি আসলে তৈরি করেছিলে কোথায় কোথায় দেখানোর জন্য, তারপরে কোথায় দেখাচ্ছে? এইটা তৈরি হয়েছিল, আমি প্রথম কথা আমি আমার সিনেমা আমি মানুষের জন্য সিনেমা বানাতে চাই, মানুষ দেখবে। মানে আমি সিনেমা বানাবো আমার বেডরুমে বসে বসে একা আমি দেখব, ওই সিনেমা আমি বানাতে চাই না। আমি মানুষের জন্য সিনেমা বানাতে চাই। তো কিন্তু মানুষের কাছে পৌঁছানোর প্রক্রিয়াগুলো হয়তো অনেক রকমের আছে, কিন্তু মানুষের জন্যই বানাতে চাই। আচ্ছা। চেয়েছিলামও মানুষের জন্যই। তো এখন মানুষ কি কি উপায়ে দেখতে পারে এটা হয়তো ধীরে ধীরে আরো এক্সপ্লোর করা যাবে। আচ্ছা মানে এখন পর্যন্ত কোথায় কোথায় গিয়েছে, কি কি পুরস্কার বলে বেশ একটা পুরস্কার পেয়েছে? সম্প্রতি ওই 12তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ওনাদের একটা সেগমেন্ট থাকে প্রতি বছরই, ওই ইয়াং বাংলাদেশি ফিল্ম মেকার সেকশন, ওখানে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন। আর আমাদের ডিপার্টমেন্টে একটা ফেস্টিভ্যাল হয় প্রতি বছর, ওই ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতেছে। আর এই আর কি। আর সামনে কানাডায় ফিল্মটা দেখাবে টরন্টোতে, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এই যে প্রযোজকের সাথে তোমার যোগাযোগ, এটা কিভাবে হয়েছে? এইটা হ্যাঁ, এইটা আমি হয়তো আমি ভাগ্যবান বলি, কারণ আমাকে বলা হয়েছিল যে একটা মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আসতে। তো মুক্তিযুদ্ধের গল্প আমি ওই একই রকমভাবে হয়তো একটু হয়তো গোলাগুলিও আছে। তো পরে বলল যে বাজেট তো মানে থাকেই সীমাবদ্ধতা, তো একটু আলাদাভাবে চিন্তা করতে বলা হলো আর কি। তো আমরা পরে এটা নিয়ে বসলাম, পরে আমরা এই ব্যাপারটা তৈরি করলাম আর কি, স্ক্রিপ্টটা। এই যে তরুণ পরিচালক যারা আছে বা চলচ্চিত্র যারা তরুণ আসছে তাদের স্বপ্নটা জানতে, তোমার মাধ্যমে তাদের স্বপ্নটা জানতে, মানে তোমাদের স্বপ্নটা কীরকম বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, মানে বা এই যে দর্শক কম বলছি তাদের আবার হলে ফিরিয়ে নিয়ে আসা, মানে এই ক্ষেত্রে তোমাদের স্বপ্নটা কি, তোমাদের লক্ষ্যটা কীরকম? হলে সিনেমা যেহেতু যেহেতু চলচ্চিত্র সিনেমা পর্দার বিষয় আছে, তো সিনেমা আমার এই সিনেমা কিন্তু এখনো ফেস্টিভ্যালের পর্দায় হয়তো দেখেছি, বড় পর্দায়, কিন্তু ওই সিনেমা হলে যেদিন একটা বড় সিনেমা নিয়ে যাওয়ার ওই স্বপ্নটা তো থাকেই সবার। তো ওই হলে যাওয়ার ওই চেষ্টাটা তো থাকা মনে হয় সবার সবার থাকেই হয়তো।
আমার আছে অন্তত। আচ্ছা, মানে কিন্তু এখন যে অবস্থাটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের যে অবস্থা বলে, এই অবস্থায় তুমি কি বলবা যে আশাব্যঞ্জক, হতাশাজনক, নাকি আসলে খারাপ হলেও আসলে সম্ভাবনা রয়েছে? এটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ড বলবো এটাকে আমি। আচ্ছা। কারণ আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতিতে যেতে চাই আর কি। তো ওই যাওয়ার জন্য অনেক ওই স্ট্রাগল তো করতে হবে এখন। মানে এই যে তোমরা দেখছো যে সিনেমার যে অবস্থা, তারপর আসলে বাংলাদেশের চলচ্চিত্র যদি বলে, তারপর আসলে তোমরা সিনেমা নিয়ে পড়তে এসছো, হ্যাঁ সিনেমা, মানে আমি এই জায়গাটা জানতে চাই, মানে একটা তরুণ যখন দেখছে চোখের সামনে যে বাংলাদেশের সিনেমার অবস্থা যে একটা আসলে খুব একটা ভালো না, আশাবঞ্জক, আমরা যেখানেই শুনি হতাশার কথাটাই সবচেয়ে বেশি শুনি, তখন একজন তরুণ সিনেমা পড়া বা নিয়ে পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তার স্বপ্নটা কিরকম থাকে, কি দেখে আসলে সে সেখানে যায়? কি দেখে সিনেমা নিয়ে পড়তে যায় তার আগে হয়তো একটা ভবিষ্যৎবাণী করতে চাই এই জায়গায় দাঁড়িয়ে। খুব বেশি দিন নেই বাংলাদেশে পড়ালেখা, চলচ্চিত্র নিয়ে যারা পড়ালেখা করে বা করছে বা করবে, তারাই হয়তো একসময় এই ইন্ডাস্ট্রিতে থাকবেন। আচ্ছা, যদি যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে তারপরে ইন্ডাস্ট্রিতে আসে, তারা যদি সংখ্যাটা বেশি হয়ে যায়, তাহলে কি বাংলাদেশের চলচ্চিত্রের চেহারাটা বদলানোর আশা করতে পারি আমরা? অবশ্যই করা যেতেই পারে, এবং শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর চলচ্চিত্রে অবদান থাকবেই। দর্শক, হাসনাত যেটা বলছিল যে যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে স্বপ্ন দেখে, তারা যদি চলচ্চিত্র অঙ্গনে বা এই জগতেতে বেশি আসে, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে চেহারাটা বদলে যেতে বাধ্য। আমরা এই জায়গায় একটু ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে জিজ্ঞেস করবো কীভাবে তারা বাংলাদেশের চলচ্চিত্রটা অঙ্গনটাকে বদলানোর তারা স্বপ্ন দেখেন। ছোট্ট একটা বিরতি পরে আবার দেখাবে। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে একটা সিনেমা তৈরি কিংবা একটা গল্প বলার যে পুরো প্রক্রিয়া, তাতে মূল ভূমিকাটা পালন করেন। তিনি আসলে মাস্টার, তিনি চালান সবাইকে, সবাই চালানো হয় এবং তারপর একটা সুন্দর ছবি তৈরি হয়। অর্থাৎ একজন তরুণ চলচ্চিত্র পরিচালক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হাসনাত সোহান। সোহান, আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। এবং সোহানকে এই জন্য দেখেছি, সে একটি শর্ট ফিল্ম তৈরি করেছে, প্রাচীন কয়েকটি গাছ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অংশ নিয়ে, একটা ইতিহাসের অংশ নিয়ে সিনেমা তৈরি করেছে, এবং এটি বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। এই জন্যই আসলে সোহানকে নিয়ে এসেছি, একজন তরুণ পরিচালকের, চলচ্চিত্র পরিচালকের, শুনবো যে তার স্বপ্ন বাংলাদেশের সিনেমা নিয়ে তারা কি দেখেন এবং কীভাবে তারা এগিয়ে নিতে চান এই চলচ্চিত্র অঙ্গনকে। হাসান, জানতে চাইবো যে যেটি বলছিলাম যে আসলে এই যে চলচ্চিত্র নিয়ে যারা আসলে স্বপ্ন দেখেন, পড়াশোনা করছেন, কষ্ট করছেন, তারা ধীরে ধীরে ধীরে, তুমি বলছিলে যে একটা সময় তারাই হচ্ছে লিড করবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন থেকে, তখন আসলে যে মানে বদলে যাওয়ার কথা বলছি, তো মানে কেমন বাংলাদেশের জন্য 10 বছরের পরে কথা বলি, 10 বছর পরে বাংলাদেশের চলচ্চিত্রকে কোথায় দেখতে চাও, কীভাবে দেখতে চাও? আমি যদি এখনই বলি, এখনই বাংলাদেশের প্রচুর প্রজেক্ট বলেন বা চলচ্চিত্র বলেন বাইরে যাচ্ছে, ফেস্টিভ্যালগুলোতে ফান্ড পাচ্ছে। ফেস্টিভ্যালগুলোতে সবচেয়ে বড় কথা যেটা, চলচ্চিত্র হওয়ার আগে প্রজেক্ট হিসেবে যখন যায়, অন্যান্য সারা বিশ্বের অন্যান্য বিভিন্ন প্রজেক্টের সাথে মোটামুটি ভালো প্রতিযোগিতা করে তারপর বেশ ভালো মানের ফান্ড জিতে নিচ্ছেন আর কি আমাদের দেশের পরিচালকরা। সম্প্রতি মেহেদী হাসান ভাই একটা ফান্ড জিতলেন। তো আপনি যেটা একটু আগে বলছিলেন যে প্রযোজনা এবং ওই সম্পর্কিত ব্যাপারে, আমার মনে হয় প্রথাগত প্রযোজনা বা এর বাইরেও আরও অনেক সুযোগ এবং জায়গা আছে। আচ্ছা, আমি যদি একদম ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া কিন্তু অনেক দেখতে পাচ্ছে যে প্রযোজনা সংস্থা, অনেক বড় বড় প্রযোজনা সংস্থা দাঁড়িয়েছে, অনেক বড় বড় কর্পোরেট হাউসগুলো আসছে সিনেমা প্রযোজনা করার জন্য। হ্যাঁ, নেটফ্লিক্সের মতো আসছে, এবং এই কারণে কিন্তু এখানে বাজেটের কোনো সমস্যা হচ্ছে না। ভালো একটা গল্প হলেও, খারাপ গল্প হলেও অনেক সিনেমা তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশে আসলে এই জায়গায় এই পেশাদারিত্বের জায়গাটা আসলে কতটা মনে হয়?
আমি কয়েকদিন আগে আমাদের একটা অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা গবেষণা করছিলাম যে নেটফ্লিক্স কিভাবে আমাদের দেশে প্রভাব ফেলছে। আমি দেখতে পাই যে প্রতি বছরে 200 কোটি টাকার চেয়ে বেশি ওরা বাংলাদেশে কোনো অফিস কিছু ছাড়াই ওরা নিয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রতি বছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রায় সমান। 200 কোটি টাকা। তো ওরাও হয়তো পারে আর কি আচ্ছা প্রযোজনা করতে। আচ্ছা এটা এটা হয়তো নীতি নির্ধারণী পর্যায়ে বা কিছু ব্যাপার হয়তো একসাথে কিছু উদ্যোগ নিলে তখন হয়তো সম্ভব হবে। মানে একজন মানে চলচ্চিত্র শিক্ষার্থী, চলচ্চিত্র পরিচালক কিংবা একদম দর্শক হিসেবে যদি আমি তোমাকে জানতে চাই, তোমার কাছে কি মনে হয় যে বাংলাদেশে চলচ্চিত্র আসলে সমস্যাটা কোথায় হয়েছে, যে কারণে ধীরে ধীরে এই যে দর্শক কমছে বলে হল সংখ্যা কমে যাচ্ছে, মানে কোথায় আসলে আবার যদি এটা গিয়ার আপ করতে হয় তাহলে কোথায় আসলে প্রথম চাবিটা কোথায় দিতে হবে, কোথায় পরিবর্তন টানতে হবে? আমার মনে হয় মানে আমি মনে মনে একা একা ভাবছিলাম আসলে যে আসলে এই যে সামনে 12 এপ্রিল বা 22 এপ্রিল হলগুলো বন্ধ হয়ে যাবে যদি দাবি মানা না হয়। আমার মনে হয় আমিও ওদের সাথে একটু একমত। আচ্ছা খানিকটা কারণ এখন হলে যাওয়ার অভ্যাসটাই যখন নেই, তখন ওই হল বলেন আর যাই বলেন অভ্যাসটা তো আগে আনতে হবে। মানে আমার মনে হয় কিছু সময়ের জন্য হলেও বাইরের চলচ্চিত্রগুলোর ভালো সুযোগ দিয়ে হলে যাওয়ার অভ্যাসটা করে তারপর হয়তো আমার যে সিনেমা তো চলবেই, অভ্যাসটার জন্য জরুরি। আচ্ছা আমি এখানে আমার একটা প্রশ্ন আছে, তো একদম যেহেতু বলছে যে এই যে সিনেপ্লেক্সগুলো যেগুলো আছে সেখানে কিন্তু প্রচুর বাইরের সিনেমাই বেশি হয়, যে 5টা হল হয়, 4টা হলেই কিন্তু আমরা হলিউডের ছবি দেখছি আসছে। সেখান দিয়ে যদি যারা চলচ্চিত্র বানায় তাদের আপত্তি না হয়, তাহলে আসলে অন্য হলগুলোতে কেন বাইরের ছবি নিয়ে তাদের আপত্তি? হ্যাঁ, এইটা নিয়ে একটা কথা বলতে চাই। আপনি দুই একটা সিনেমা হল ছাড়া বাকি কয়টা সিনেমা হল দেখাতে পারবেন যারা গত 10 বছরে এই সিনেমা হলগুলোতে উন্নতি করার চেষ্টা করেছেন? সিনেমা হলগুলোর অবকাঠামো বা কোনো চেষ্টা কি ছিল? ছিল না। এই ভালো সিনেমা বলতে আমরা সিনেপ্লেক্স দেখছি, তাছাড়া কিন্তু আর কোনো সিনেমাগুলো দেখছি না। তো এই যে এই যে একটা এক ধরনের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মানে সিনেমা অঙ্গলকে মোটামুটি পিছিয়ে দিচ্ছে বলা যেতে পারে, তাই না? মানে এখন কি আসলে যারা চিন্তা ভাবনা করছেন, চলচ্চিত্র নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের আসলে কোথায় আসলে নজরটা দেওয়া উচিত? আমার মনে হয় যে আমরা একটা বিষয় দেখার চেষ্টা করি অন্যভাবে, যে এফডিসি কেন্দ্রিক এবং বা বাইরের সিনেমা বা এই সমস্ত সিনেমার আমরা একটা মনে করি যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু আমার মনে হয় নেই। যে কেউ চাইলেই এফডিসিতে যেতে পারে। আচ্ছা যে কেউ। আচ্ছা, শর্ট ফিল্মের কথা আবার আসে। শর্ট ফিল্ম হচ্ছে এখন আবার অনেক ফিল্মে কিন্তু অনেকগুলো সিনেমা হলে বাদ দিয়েও কিন্তু অনেকে ইউটিউবে মুক্তি দিচ্ছে, অনেকে ওয়েব সিরিজের দিকে গেছে। মানে এই যে ডিজিটাল একটা দুনিয়া আমাদের সামনে খুলে গেছে ইন্টারনেটের মাধ্যমে, এটা যারা তরুণ পরিচালক আছে বা নতুন যারা আসে, নতুন পরিচালকদের জন্য এটা আসলে কতটা পজিটিভ মনে হয়? আমার ধারণা সিনেমা হল একসময় থাকবে না। আচ্ছা, নাও হতে পারে, কিন্তু আমার ধারণা হয়তো একসময় থাকবে না। কারণ মানুষের ওই সময়টুকু বা ওই ইচ্ছেটুকু ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যতটা সময় মোবাইল ফোনে ব্যয় করি অতটা সময় হয়তো পরিবারের সাথেও ব্যয় করি না। তো হয়তো একসময় থাকবে না, কিন্তু সিনেমা থাকবে কিনা ওইটাও হয়তো ভিন্ন আলাপ। সিনেমাও না থাকতে পারে। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিগুলো চেঞ্জ হচ্ছে। একই সাথে প্রদর্শন ব্যবস্থার একটা চেঞ্জ হচ্ছে, যেটা এখন খুব আলোচনা চলছে, যেটা প্রথাগত সিনেমা হল এবং নেটফ্লিক্স বা এই একই ধরনের চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থাগুলো কি আসলে সিনেমার ক্ষতি করছে কি ভালো করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যার দেখার সে কিন্তু হলে হোক বা ল্যাপটপে হোক বা টেলিভিশনে হোক, নিজের ইতে হোক, সে কিন্তু দেখে ফেলছে আলটিমেট। এই সুবিধাগুলো নেওয়ার জন্য তোমরা কতটা প্রস্তুত? এইটা নিয়ে আমি একটু দ্বন্দ্বে আছি আসলে, কতটুকু প্রস্তুত এইটা সময় হয়তো বলে দিবে। আচ্ছা, তুমি নিজে কতটা প্রস্তুত? আমার এই বছরের জন্যই আমার 2টা সিনেমার পরিকল্পনা করা আছে, দেখা যাক
আচ্ছা, কি হয়। মানে তুমি যখন সিনেমাগুলো প্ল্যান করছো, তোমার এই যে প্রদর্শন ব্যবস্থা তুমি কি রকম চিন্তা করো? হ্যাঁ, এখন পর্যন্ত শর্ট ফিল্মের বা স্বল্প দৈর্ঘ্য যেটাকে বলছি, এখন পর্যন্ত প্রদর্শন ব্যবস্থা নিয়ে খুব একটা কাজ করা হচ্ছে না। কিছু একটা গ্রুপকে জানি, একটা বড় ভাইদের গ্রুপ, যারা শুধু সিনেমা বানাচ্ছে তা না, সিনেমা প্রদর্শন করার জন্যেও যে প্ল্যাটফর্মগুলো এগুলা গড়ে তোলার চেষ্টা করছেন আর কি কিছু কিছু মানুষ। তো হয়তো ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে আচ্ছা, প্ল্যাটফর্ম। একদম শেষ সময় চলে এসেছি। আমি একটু তখন জানতে চাইবো যে 10 বছর পর তুমি 10 বছর পরে কোন জায়গায় নিজেকে দেখতে চাও, বাংলা চলচ্চিত্রকে দেখতে চাও? যেহেতু আজকে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে আলাপ করছি, তো আমি ওই 71 সালের জাতিসংঘের সাধারণ পরিষদটাকে আবার বসাতে চাই আচ্ছা। চলচ্চিত্রের মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ হাসনাত সোহান, আপনি অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমার শুভকামনা করছি। আপনাকেও ধন্যবাদ। এবং দর্শক, হাসনাত যেভাবে বলছিল আসলে সে তার মুক্তিযুদ্ধ নিয়ে তার স্বপ্ন আলাদা। সে মুক্তিযুদ্ধকে সে বলছিল আসলে মুক্তিযুদ্ধের কোনো অংশই হয়তো আমরা পরিষ্কারভাবে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারিনি, এত গল্প, এত কাহিনী। আমরা প্রত্যাশা করবো এই তরুণ পরিচালকদের হাত ধরেই শুধু অন্যান্য কাহিনী তো অবশ্যই থাকবে, মুক্তিযুদ্ধ আমাদের কাছে নতুন করে আবার নতুন আঙ্গিকে ধরে দেবে। আমরা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এই টেনজের সঙ্গে থাকবেন।